This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আপনারা কি জানেন কচুরি পানা দিয়ে এত সুন্দরভাবে সেটাকে শুকিয়ে ব্যাগ তৈরি করছে, বাজারে যাওয়ার ব্যাগ তৈরি করছে, খাবার থালা তৈরি করছে, কত কাশফুল বনে বনে হয়ে আছে। বাচ্চাদের জন্য তুলোর পিলো ইউজ করে, মানে বালিশ। এই কাশফুল দিয়ে কত ভালো হতে পারে, যা দিয়ে আপনার ব্যবসা হতে পারে। উল্টো বুঝিলি রাম বলে একটা কথা আছে, জানেন তো? মানে সোজা কথার উল্টো মানে যদি কেউ করে ফেলে তখন এই কথাটা ব্যবহার করা হয়। সে তো কথার কথা, আসলে যে সেক্ষেত্রে কী কেলেঙ্কারি হয় সেটা তো আমরা টের পাচ্ছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই মুখ্যমন্ত্রীর বক্তব্য শুনলেন, তিনি কি বলতে চেয়েছিলেন? দেখুন, কি বলতে চেয়েছিলেন সেটা খুব পরিষ্কার, এর মধ্যে কোনো জটিলতা ঢাক ঢাক গুড়গুড় কিচ্ছু তো নেই। এই যে কচুরিপানা বা কাশফুল, এগুলোর থেকে যে ব্যবহার করার মতো রোজকার ব্যবহারের বেশ কিছু জিনিসপত্র তৈরি করা যায়, আর সেই সমস্ত জিনিসপত্র বিক্রি করলে যে ব্যবসাপাতি হতে পারে, সেটাই তো তিনি বলতে চেয়েছেন। মানুষের আয় উপায়ের রাস্তা তৈরি হতে পারে, যিনি কোনো কাজ করেন না তিনি কাজের একটা সুযোগ পেতে পারেন, এটাই তো তিনি বলতে চেয়েছেন। অথবা যিনি ধরুন হয়তো কোনো একটা কাজ করেন কিন্তু আয় খুব সামান্য, চলছে না সংসার, তার বিকল্প আয় দরকার, আর একটু বাড়ানো দরকার, তো তার বিকল্প আয়ের সুযোগ হতে পারে এখান থেকে। এই বুদ্ধিই তো দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মুখ্যমন্ত্রীর এই কথা নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্ক হতেই পারে, এটা তো রাজনীতির ধর্ম। কেউ মনে করতেই পারেন যে কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পেরে, রাজ্যে শিল্পোন্নয়ন ঘটাতে না পেরে মুখ্যমন্ত্রী এখন কচুরিপানা বা কাশফুল নির্ভর হতে বলছেন বাঙালিকে। দেখুন, এটা কিভাবে ভাববেন, কিভাবে দেখবেন, এই বিতর্কটা কিন্তু সম্পূর্ণরূপে রাজনৈতিক। রাজনীতিতে না ঢুকে একটু অন্যভাবে ভাবুন তো। মানে কেউ যদি সোজা কথা সোজাভাবে বোঝেন সেটা একরকম, কিন্তু যদি কেউ মুখ্যমন্ত্রীর কথাটা বুঝতে ভুল করে, ভুল অর্থ করে, দুটোই হতে পারে, বুঝলো, বুঝে ভুল অর্থ করলো, অথবা বুঝলোই না। মানে এমনিতে দেখুন, আমরা দেখেছি নেতা বা নেত্রী যেই হন না কেন, তারা যা বলেন আর বলার পর যদি তাদের কথা নিয়ে তাদের কিছু একটা সমস্যায় পড়তে হয়, সোজা বাংলায় ফাঁপড়ে পড়তে হয়, তখনই তারা একটা কথাই বলেন, ভুল ব্যাখ্যা হচ্ছে। কিন্তু এটা তো তাদের অভ্যেস হয়ে গেছে, অভ্যেস বসে বসে। কিন্তু এই ব্যাখ্যাটা সত্যিই যদি অপব্যাখ্যা হয়, তাহলে যদি ওই উল্টো বুঝিলি রামের মতো ঘটনা ঘটে, তাহলে কি হতে পারে একবার ভাবুন তো। মানে ধরুন, মুখ্যমন্ত্রী সৎ পথে থেকে বিকল্প আয়ের কথা ভাবতে বলেছিলেন, তাই তো, কোনো সংশয় নেই। কিন্তু কেউ যদি বিকল্প আয় এইটুকুনি মাথায় রাখেন আর বিকল্প আয়ের লক্ষ্যে পথটাকে গুরুত্ব না দেয়, তাহলে মানে আয়টাই যদি তার কাছে বেশি গুরুত্বপূর্ণ হয়, কোন পথে সে সেই আয়টা করছে, রোজগারটা করছে, সেটা যদি তার কাছে গুরুত্ব না পায়, তাহলে যে কি হয় সেটা যদি এখনও টের না পান, তাহলে আপনাদের হাড়ে হাড়ে টের পাইয়ে দিতে আমাকে আজ কিছু কথা মনে হচ্ছে বলতেই হবে, যে কথাগুলো আপনারা জানেন, আজ এই মুহূর্তে অন্তত না বললেই নয়। খাচ্ছিল তাঁতি তাঁত বুনে, কাল হলো এঁড়ে গরু কিনে। তাঁতি তাঁত বুনছিল, কিন্তু তার আরও বেশি উপার্জনের শখ, সুতরাং সে একজনে গিয়ে বলদ কিনে ফেললো যাতে চাষ করতে পারে। পারে তো বটে, কিন্তু করবে কি করে? তাঁতি তো কাপড় বুনতে পারে, তাঁত চালাতে পারে, হাল চালাতে জানে কি, চালাবে কি করে? তাই তার কাল হলো, মানে তাঁত ছেড়ে লাঙল ধরায় তার যেটা আয় ছিল, যেটুকুনি আয় ছিল, সেটাও বন্ধ হয়ে গেল। আসলে সবাই তো সুখী হতে চায় না, কেউ হয় কেউ হয় না। তাঁতিও এর এই গরু কিনে তাই সুখী হয়নি। কিন্তু আমার ধারণা কি জানেন,
তাতেই চয়েসটা ভুল করে ফেলেছিল, রং চয়েস। ওই বলদ না কিনে যদি একটা কম্পিউটার কিনে বিকল্প আয়ের সন্ধান করত, তাহলে কিন্তু সুখী হতো, আয়ও হতো, তাকে পথেও বসতে হতো না। কারণ কম্পিউটারেই তো এখন বিকল্প আয়ের যাবতীয় রাস্তা লুকিয়ে রয়েছে, সেখান থেকেই তো বিকল্প আয়ের যাবতীয় সন্ধানগুলো পাচ্ছেন আমাদের বহু সহনাগরিক। তার মধ্যে তার সহনাগরিক বা তার পেশার লোকজনও থাকতে পারেন, খুঁজে দেখতে পারেন, তিনি অনুপ্রেরণা পেয়ে যাবেন। কারণ সম্প্রতি দুজনকে গ্রেফতার করেছে জানেন তো কলকাতা পুলিশ, যাদের মধ্যে একজন পেশায় কৃষক আর একজন চাষ শ্রমিক। এবার দেখুন, চাষ করা সেটা তো অপরাধ নয়, আর শ্রমিক তাকেও তো মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হয়, তার পরিশ্রমটাও অপরাধ নয়, কোনো মতেই নয়। তাহলে পুলিশ এই দুজনকে গ্রেফতার করলো কেন? করলো তার কারণ তাদের বিরুদ্ধে সরকারি প্রকল্পের টাকা চুরির অভিযোগ রয়েছে। যে সেভাবে চুরি না, একদম ভাবের ঘরে, মানে ওই সরকারের ঘরে শীত কেটে চুরি। তরুণের স্বপ্ন প্রকল্পটা আছে না, যেখানে ওই সরকার ক্লাস 11 আর 12-এর পড়ুয়াদের ট্যাব কিনতে টাকা দেয়, এই দুজন সেই টাকা একদম জালিয়াতি করে, মানে বাংলায় ফ্রড আর কি, আজকাল এগুলোই বুঝতে সুবিধা হয়, সেইটা করেছে বলে অভিযোগ। ফ্রড করেছে, ফ্রড করে টাকা পয়সাগুলো নিজের আত্মসাৎ করেছে। পড়ুয়াদের অ্যাকাউন্টে সরকারি প্রকল্পের টাকা ঢোকার বদলে তাদের অ্যাকাউন্টে ঢুকেছে। এবার এইভাবে পড়ুয়াদের অ্যাকাউন্টে যখন দেখা গেল যে টাকা পয়সা ঢুকছে না, তখন সরসুরা, কসবা, যাদবপুর, কলকাতার 3 জায়গার 3টে স্কুলের তরফে পুলিশের দ্বারস্থ হয়েছিল তারা, পুলিশে এফআইআর করা হয়েছিল। আর সেই এফআইআরের ভিত্তিতেই তদন্তে নেমেছিল পুলিশ। সেই তদন্তে কলকাতার থেকে গন্ধ পেয়ে চোপড়ার থেকে এই দুজনকে গ্রেফতার। এবার দেখুন, পুলিশ যখন এদের জালিয়াতির সঙ্গে জড়িত বলে সন্দেহ করছে, তখন আমাদেরও তো সন্দেহ করতেই হবে। কেউ যদি প্রশ্ন তোলেন যে একজন কৃষক বা একজন শ্রমিক কম্পিউটার শিখে ফেললেন, এমন লেভেলে শিখলেন, হ্যাকার হয়ে গেলেন, সহজ ব্যাপার নাকি? এরভাবে সফটওয়্যার, হার্ডওয়্যার এখানে দরকার নেই, অন্তত সফটওয়্যারটা তো একদম মাস্টারপিস হলে তবে না হ্যাকার হয়। সবাই জানেন যারা হ্যাকার হন তারা কিন্তু সাধারণ বুদ্ধির লোক না, অত্যন্ত ক্ষুরধার, প্রতিভাশালী। এবার এই প্রশ্নগুলো তারা এই যে দুজন সাধারণ পেশার লোক, একজন কৃষক, একজন শ্রমিক, তারা হঠাৎ করে হ্যাকার হয়ে গেলেন, হলো কি করে? কে শেখালো? এবার এই প্রশ্নগুলো উঠলে সত্যি যিনি তুলবেন তাকে দোষ দেওয়া যায় না। যে দেশে, যে রাজ্যে সরকারের মাথা ব্যথার সব থেকে বড় কারণ হচ্ছে ওই স্কুল ছুট পড়ুয়ারা, যে দেশে বহু মানুষ এখনও নিজের নামটাই ঠিক করে সই করতে পারে না, যার জন্য ওই সর্বশিক্ষা মিশন বলে একটা সরকারি প্রকল্প চালাতে হয়, যেখানে কেন্দ্র আর রাজ্য সরকারকে সকলের জন্য শিক্ষার ব্যবস্থা করতে বিশেষ পরিকল্পনা করতে হয়, করেও হালে পানি পায় না। সেই রাজ্যের 2 বাসিন্দা যারা চাষ করতেন বা চা বাগানে শ্রমিকের কাজ করতেন, তারা কম্পিউটার শিখে ফেললেন, সরকারি পোর্টাল হ্যাক করে ফেললেন, টাকা পয়সা আত্মসাৎ করে ফেললেন। কি করে হলো? দেখুন, আমাদের এই ছোটোবেলার কথা মনে পড়ছে, সেই সময় একটা সময় আমরা দেখেছিলাম পাড়ায় পাড়ায় কম্পিউটার কোচিং সেন্টার শুরু হয়ে গেছিলো। সবাইকে কম্পিউটার শিখতেই হবে, বিভিন্নভাবে সবাই বসে যাচ্ছে কম্পিউটারের সামনে। তারপর দেখলাম পরের ধাপটায় পাড়ায় পাড়ায় তৈরি হলো সাইবার ক্যাফে। এখন অবশ্য ঘরে ঘরেই কম্পিউটার, ল্যাপটপ, আর কিছু না হলে যে মোবাইলগুলো রয়েছে, এগুলোই মোটামুটি ছোটোখাটো ল্যাপটপ, কম্পিউটারে কাজ করে দিতে পারে। এবার স্কুলের বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু এখন কম্পিউটার জানে, তারাও আপনাদের ধরে, বরঞ্চ আমাদের ধরে শিখিয়ে দিতে পারে। এবার ক্লাস 1-এর বাচ্চাদের জানেন, আমি দেখছিলাম কম্পিউটার সায়েন্স বলে একটা নাকি সাবজেক্ট পড়তে হয়। এটা তো আগে তো আমাদের সময় ছেড়ে দিন, এ পরবর্তী ক্ষেত্রে এ তো টপ লেভেলে গিয়ে পড়তে হতো। ফলে একজন কৃষক বা একজন শ্রমিক কম্পিউটার শিক্ষায় শিক্ষিত হয়ে গেছেন শুনলে এই সময় অন্তত অবাক হওয়ার কিছু নেই, বরঞ্চ গর্ব হওয়ার কথা। কিন্তু গর্ব করারও তো উপায় নেই। আজকেও তো ওই দার্জিলিংয়ে সরস মেলার উদ্বোধন করতে গিয়ে সরকারের মুখ্যমন্ত্রী বলেছেন যে কেন্দ্রের সরকার উন্নয়নের টাকা দেয় না। এবার যে সরকারের মুখ্যমন্ত্রী বলছেন যে টাকা নেই, ওই কেন্দ্র টাকা দিচ্ছে না,
যে সরকারকে একটা পয়সার জন্য কেন্দ্রের সাথে ঝগড়া করতে হয়, সেই সরকারের টাকা যদি ওই কম্পিউটার শিখে রাজ্যকে গর্বিত করার বদলে কোনো কৃষক বা শ্রমিক হাতিয়ে নেন, তাহলে সরকার খুশি হবেন কি করে বলুন তো? আরেকটা কথা, মুখ্যমন্ত্রী বিকল্প আয়ের সন্ধান দিয়েছিলেন, কিন্তু বিকল্প আয়ের ব্যবস্থা করতে কেউ সরকারের টাকায় লুট করবেন, এই কথা নিশ্চয়ই তিনি দুঃস্বপ্নেও ভাবেননি। এই যে জামতাড়া গ্যাং যে একটা জায়গায় একটা গ্রামে বসে সারা ভারতকেই হ্যাক করার জন্য করছে, অথচ কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক আঙুল চুষছে বসে বসে, তো এই কাজগুলো যে নেটওয়ার্কে হচ্ছে, এইগুলোর বিরুদ্ধে তো ব্যবস্থা হবে, তার সঙ্গে এখানকার কোনো ব্যবস্থার করাপশন ইত্যাদি এগুলোর কোনো সম্পর্ক নেই। দেখুন, বিকল্প আয়ের সন্ধান পেতেই যে এক কৃষক আর এক চা শ্রমিক সাইবার হ্যাকার হয়েছেন সেটা পুলিশ বলেননি, কিন্তু পুলিশ যতটা বলেছে তাতে ওই ট্যাবের টাকা চৌপাট করে দেওয়ার পেছনে বিকল্প আয়ের সন্ধানী যারা যে রয়েছেন সেই ধারণাটা তো ক্রমশ পোক্ত হচ্ছে। একদিন আগেই ওই উত্তর দিনাজপুর থেকেই তো আরও 3 জন গ্রেপ্তার হয়েছিল, যারা একসময় পরিযায়ী শ্রমিক ছিল, ভিন রাজ্যে কাজ করতো, এটা কিন্তু পুলিশই জানিয়েছে। আর সেখান থেকে শিখে এসে তারপর তারা এই সমস্ত কাণ্ড কারখানা করেছে। আজ পুলিশ আরও একটু বেশি ইনফরমেশান পেয়েছে, একদিন গেছে তো বলেছে ওই যাদের ধরা হয়েছে ওই 3 জন কেউ কাউকে চেনে না, সবাই আলাদা আলাদা, এদের অ্যাকাউন্টে 10,000 টাকা করে ঢুকেছে আর তার বিনিময়ে তারা 300 টাকা কমিশন পেয়েছে। তাহলে কি দাঁড়ালো? প্রথমে পরিযায়ী শ্রমিক, তারপর ওই কৃষক আর চা শ্রমিক, এরা কি শুধু ওই অ্যাকাউন্টই ভাড়া দিয়েছেন আর তার বিনিময়ে টাকা পেলেন, নাকি এরাও হ্যাকারদেরই একজন, মানে বিকল্প আয়ের সন্ধান পেতে নিছক অ্যাকাউন্ট ভাড়া দেননি, তারা নিজেদের আপগ্রেড করেছেন, কৃষক আর শ্রমিক থেকে হ্যাকার হয়েছেন, অথবা একদমই ওই পাতি অ্যাকাউন্ট ভাড়া দেওয়া লোকজন। মানে যেটাই হোক, দুটো বিষয় তো খুব পরিষ্কার। এক, এরা বিকল্প আয়ের সন্ধান পেয়েছেন, আর 2, রাস্তাটা সোজা না, রাস্তাটা বেঁকা, এরা বেঁকা রাস্তা নিয়েছেন। দেখুন, যদি ওই প্রথমটা হয় যে তারা জাস্ট অ্যাকাউন্টটা ভাড়া দিয়েছে, তাহলে অনেকের মনে শান্তি হবে যে যাক, এটা অন্তত হীনমন্যতায় ভুগতে হচ্ছে না, যে এরা ঝপঝপ করে শিখে একদম হ্যাকিং অবধি করে ফেললো, আমরা এখনও কম্পিউটারটা শিখেই উঠতে পারলাম না। সেই রহস্য থেকে তারা অন্তত মুক্তি পেলেন, মাথা খাটাতে হবে না। কি করে শিখলো বলুন তো, আর ভাবতে হবে না। কিন্তু যদি পরেরটা হয় তাহলে তাদের ভাবনাটা এখনও বর্তমান। এবার এই দুটো জায়গাতেই মানে এই তাদের ভাবনা চিন্তাটা তো এটা সেকেন্ডারি, প্রাইমারি তো ওই মানুষগুলো যারা টাকাটা নিজেদের অ্যাকাউন্টে নিয়েছেন। কিভাবে নিয়েছেন সেটাও পরের কথা না হয়, প্রশ্ন হচ্ছে এই দুটো ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে তো একটাই জায়গা স্থান। আগে 3 আর আজ 2, মোট 5 জন যে জেলার থেকে গ্রেফতার হয়েছে, সেই উত্তর দিনাজপুর জেলার নাম সাইবার অপরাধের খাতায় এই যে প্রথম উঠলো এরম তো না। আজ থেকে 1 বছর আগের কথাটা একটু মনে করুন, কষ্ট হবে কিন্তু মনে পড়ে যাবে। রাজ্যে একের পর এক আধার জালিয়াতির ঘটনা ঘটেছিল, মনে আছে? আধার কার্ড জাল করে বা আধারের জন্য দেওয়া ওই আঙুলের ছাপ ক্লোন করে একের পর এক অ্যাকাউন্টগুলো ফাঁকা করে দিচ্ছিল জালিয়াতরা। তদন্তে নেমে পুলিশ উত্তর দিনাজপুরের চোপড়ায় এমন একটা গ্রামের সন্ধান পেয়েছিল যে গ্রামের বাসিন্দাদের পেশাটাই হয়ে গেছে জালিয়াতি, সাইবার হ্যাকিং। ঠিক যেরকমটা পাশের রাজ্য ওই ঝাড়খণ্ডের জামতারার ক্ষেত্রে হয়েছে। জামতারা তার আশেপাশের বেশ কিছু এলাকায় ছেলে মেয়ে সবাই পেশাদার অপরাধী এবং গর্বিত অপরাধী। সাইবার ফ্রড এটা করাটাই তাদের প্রফেশন। ঘরে ঘরে ভুয়ো কল সেন্টার আর লোক ঠকানোর কারখানা। সেই সময় তো জানা গেছিল এই জামতারার থেকে শিখে এসেই চোপড়ার বাসিন্দারা তা নাকি গ্রামে গ্রামে ওই ফ্র্যাঞ্চাইজি খুলছে। দেখে মনে পড়ে যাচ্ছিল, জানেন তো, মানে যখন ওই চোপড়ার গ্রামটা দেখিয়েছিলাম না, আর তারপর আমাদের এই লোকজন ওই জামতারাতেও গেছিল, তখন দেখতে দেখতে মনে পড়ে যাচ্ছিল। আজকে আবার আপনাদের বলতে গিয়ে মনে পড়লো, পাকিস্তানে যখন গেছিলাম এইরকম একটা আশ্চর্য জায়গা দেখেছিলাম। জায়গাটার নাম কি জানেন? বেনারস।
একদম ঠিক শুনছেন, একদম বেনারস। তো উত্তরপ্রদেশে নয়, করাচিতে। আসলে ওই উত্তরপ্রদেশের আদি অকৃত্রিম যে বেনারস, সেখান থেকেই একদল তাঁতি গিয়ে করাচির কাছে ওই বেনারসের পত্তন করেছিলেন। ওখানেও লোকজন ঘরে ঘরে বেনারসি মনে, ওই একই পেশা, একই কাজ, একদম জাস্ট দেখে মনে হবে ওখানটা তুলে নিয়ে এসে বসিয়ে দিয়েছে এখানে, একই ভাষা। এই একই ছবি তো চোপড়াতেও, মনে হচ্ছে যেন একদম ওই জামতারাটা কেউ ক্লোন করে চোপড়াতে বসিয়ে দিয়েছে, একেবারে কাট পেস্ট কপি। 1 বছর আগে চোপড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান, এলাকার তৃণমূল নেতা, তিনি কি বলেছিলেন জানেন? আজকে খানায় ভাসছে। বলেছিলেন চুরিবিদ্যা যে আসলে মহাবিদ্যা, ধরা পড়লে যে দোষীর শাস্তি হয় আর এলাকার বদনাম হয়, সেটা তিনি স্থানীয় বাসিন্দাদের বোঝাবেন। বুঝিয়েছেন না বোঝাননি আমরা জানি না, কিন্তু 1 বছর পর দাঁড়িয়ে কি মনে হচ্ছে জানেন? চোপড়ার বাসিন্দাদের কানে কিছু ঢোকেনি। মানে তিনিও, প্রশাসন, সবাই এক্ষেত্রে ব্যর্থ। ভুবন নামেতে ব্যাদরা বালক, তার ছিল এক মাসি। ভুবনের দোষ দেখে দেখিত না সে মাসি সর্বনাশী। ছড়াটা নারায়ণ গঙ্গোপাধ্যায় লিখেছিলেন কোনো এক টেনিদার গল্পে। ভুবন অন্যায় করলেও তাকে তার মাসি কোনোদিন শেখায়নি যে সেটা অন্যায়। কিন্তু চোপড়ার সাইবার অপরাধীরা কি কোনোদিন বোঝেনি তারা যা করছে সেটা অপরাধ? এই প্রতারকদের বিরুদ্ধে আমি একটা সচেতনতামূলক যে কাজ, যে সবার মাধ্যমে করতে হয় সেটা করব। আর আমাদের বাড়ির আশপাশেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বাড়িতে এই যন্ত্রপাতি নিয়ে বসে এইসব হ্যাকাররা এইসব কাজ করছে। চোপড়া পঞ্চায়েতের প্রধান এই কথাগুলো বলেছিলেন গত বছর সেপ্টেম্বরের 25 তারিখ, অর্থাৎ তারপর 14 মাস কেটে গেছে। কিন্তু চোপড়া আছে চোপড়াতেই। তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েব। একাধিক জেলায় পড়ুয়ারা টাকা পায়নি। তদন্তে নেমে চোপড়াতেই নজর পুলিশের। সরকারি পোর্টাল হ্যাক, চোপড়ার অভিযুক্তদের। প্রশ্ন হচ্ছে, সাইবার অপরাধীরা যে চোপড়ায় বাড়ছে তা বুঝতে কি দেরি হয়ে গেছে? গত বছর আধার ক্লোন করে টাকা হাতিয়ে নেওয়া তদন্তের আগেও কি চোপড়া সাইবার অপরাধে হাত পাকিয়েছিল? 4 বছর আগে কেন্দ্রীয় স্কলারশিপে জালিয়াতি, কেন্দ্রের পাঠানো টাকা বেনামে ট্রান্সফার হচ্ছিল। মুখ্যমন্ত্রীর নির্দেশে তদন্তভার হাতে নিয়েছিল সিআইডি। তদন্তে ধরা পড়ে চোপড়াকে কেন্দ্র করেই জালিয়াতি। অর্থাৎ জালিয়াতির জাল চোপড়ায় নতুন নয়। বছর 4 আগে থেকেই সম্ভবত সাইবার অপরাধে হাত পাকাচ্ছে উত্তর দিনাজপুরের ওই এলাকা। ট্যাবের টাকা কোথায় তা খুঁজতে গিয়ে পরিযায়ী শ্রমিক, চা শ্রমিক বা কৃষকের গ্রেফতারি তাই প্রশ্ন তুলছে, সাধু বেশে চোপড়ায় কি আরও চোর ঘুরছে? দেখুন, পুলিশ যাদের সন্দেহ করছে আমরাও তাদের প্রতারক বলেই সন্দেহ করছি। পুলিশ চোপড়ার কথা বলছে, আমরাও তাই বলছি। এবার চোপড়ার পাড়ায় পাড়ায় কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের মতো ওই সাইবার ট্রেনিং সেন্টার তৈরি হয়েছে কিনা সেটা প্রশাসন বলতে পারবে। তবে সত্যি যদি ওই চোপড়া বাংলার জামতারা হয়ে থাকে, তাহলে তার পেছনে কোনো না কোনো কারণ তো থাকবেই। সেই কারণগুলো কি? দেখুন, প্রথম কারণ প্রশাসনিক উদাসীনতা। এর আগে যে 2টো ঘটনার কথা আপনাদের বললাম বা দেখালাম, দুটোই স্ক্যাম। সেখানে চোপড়ার নাম জড়িয়েছিল। জানা গেছিল যে এই চোপড়াকে কেন্দ্র করেই সাধারণ মানুষের সঞ্চয় বা কেন্দ্রীয় স্কলারশিপের টাকাটা প্রতারকরা হাতিয়ে নিচ্ছে। তারপরেও তো দেখছি ওই এলাকায় অপরাধের আর অপরাধীর চাষ হয়। যদি সেটা হয় তাহলে দোষ কার? পুলিশ প্রশাসন দেখেও দেখেনি বলে কেউ যদি অভিযোগ করে, তাহলে তাকে দোষ দেওয়া যায় কি? নাকি এই হ্যাকিংটাকে বিকল্প কর্মসংস্থান ভেবেই প্রশাসন কিছু বলেনি? ভেবেছে যাই হোক না কেন, ঘরে ঘরে তো একটা কুটির শিল্প তৈরি হচ্ছে। কিন্তু সেই কুটির শিল্পটা যে একদিন মহিরুহ হয়ে, ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে সরকারের সিন্দুক খুলেই টাকা হাতিয়ে নেবে, সেটা বোধহয় প্রশাসন বোঝেনি। আর এসবের বাইরেও একটা কারণ থাকতে পারে, জানেন তো? চোপড়ার সাইবার অপরাধের এপি সেন্টার হওয়ার পেছনে ডেফিনেটলি একটা কারণ আছে। সেটা খুব গুরুত্বপূর্ণ কারণ। চোপড়ার ভৌগোলিক অবস্থান। অদ্ভুত জায়গাটা জানেন তো? উত্তর দিনাজপুর থেকে, ওই উত্তর দিনাজপুরের চোপড়া, সেখান থেকে বিহারের দূরত্ব 26 কিলোমিটার, বেশি না, খানিকক্ষণ। চোপড়া থেকে নেপালের দূরত্ব 60 কিলোমিটার, আর বাংলাদেশ সীমান্ত 65 কিলোমিটার। অর্থাৎ খেয়াল করে দেখুন,
চোপড়া এমন একটা জায়গায় বসে আছে যেখান থেকে আন্তঃরাজ্য সীমানা আর আন্তর্জাতিক সীমানা দুটোই খুব কাছে। এরকম একটা জায়গায় তো অপরাধীরা খুঁজে বার করতে চায়, স্বর্গরাজ্য বানাতে চায়, যেখান থেকে দরকার যেদিকে দরকার চলে যেতে পারবে, আসতেও পারবে, সব দিক থেকে একদম পারফেক্ট। এই কারণেই কি সাইবার অপরাধীরা ওই চোপড়ার মতোই আরও দুটো জায়গাকেও বেছে নিচ্ছে, পশ্চিম বর্ধমানের আসানসোল আর মালদার বৈষ্ণবনগর। দেখুন, আসানসোল থেকে জামতারা মাত্র 40 কিলোমিটারের মতো দূরে, আর মালদার বৈষ্ণবনগর থেকে জামতারার দূরত্ব 68 কিলোমিটার মাত্র। বাংলাদেশ থেকেও তো বৈষ্ণবনগর আরও কাছে, মাত্র 28 কিলোমিটার। এই অবস্থানগত সুবিধাই কি এই জায়গাগুলোকে কেন্দ্র করে প্রতারণা চক্র গড়ে তুলতে সাহায্য করছে? মানে কোথাও কি বিহার, ঝাড়খণ্ড বা বাংলাদেশের সঙ্গে একটা ভাইচারা তৈরি হচ্ছে অপরাধীদের? একটা সুন্দর, মানে কি বলবো, এমন একটা প্রকল্প যেটা যৌথ উদ্যোগে চলছে বা তৈরি হচ্ছে, হতেই পারে। গোটা বিষয়গুলোকে দেখলে সেরকমই তো মনে হবে। দেখুন, তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা গায়েবের অভিযোগে বৈষ্ণবনগর থেকেও 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এবার তাদের মধ্যে একজন আবার স্কুলের কম্পিউটার শিক্ষক। কি অদ্ভুত না? যাদের যা শেখানোর কথা তারা সেটা বরঞ্চ শিখে অন্য জায়গায় সেগুলো প্রয়োগ করছে। সরকারি পোর্টালে ছাত্রদের নাম বা তাদের অ্যাকাউন্ট নম্বর আপলোড করার কাজটা সচরাচর সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ডেটা এন্ট্রি অপারেটরদের দিয়ে এই কাজটা করার। বৈষ্ণবনগরে কি এই কম্পিউটার শিক্ষক কোনোভাবে ডেটা এন্ট্রির সাথে যুক্ত ছিলেন? এই সুযোগেই কি তিনি ওই পড়ুয়াদের অ্যাকাউন্ট নম্বর সব অদল বদল করে দিয়েছিলেন, নাকি তিনি বৃহত্তর কোনো গ্যাংয়ের সদস্য যারা ওই বৈষ্ণবনগরে বসে সারা রাজ্যের সরকারি পোর্টাল হ্যাক করেছে, সেখানে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলসগুলো সব বদলে দিচ্ছে? দেখুন, সন্দেহ করার জায়গা কিন্তু তদন্তকারীরা পাচ্ছেন, জানেন তো। বৈষ্ণবনগরের ওই কম্পিউটার শিক্ষককে জেরা করে ইতিমধ্যেই এলাকার বিভিন্ন বাড়ির থেকে 15টার বেশি পেন ড্রাইভ, একাধিক ল্যাপটপ, হার্ড ড্রাইভ, ব্যাংকের নথি এইসব পুলিশ উদ্ধার করেছে। এমনকি বেশ কিছু ডায়েরিও পাওয়া গেছে, যাতে অভিযুক্তরা বেশ কিছু ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস লিখে রেখেছিল বলে তদন্তকারীরা জানিয়েছেন। পুলিশ কি মনে করছে জানেন? হয় জামতারা আর নয়তো বাংলাদেশ, কোনো না কোনো জায়গার সঙ্গে এই অভিযুক্তদের যোগ আছেই আছে, পাওয়া যাবেই। মানে হয় আন্তঃরাজ্য নয় আন্তর্জাতিক, কোনো না কোনো জালিয়াতির তকমা কিন্তু বাংলার এই তরুণের স্বপ্ন কেলেঙ্কারি পেয়ে যাবে, জানেন তো। চোপড়া বৈষ্ণবনগরের মানুষ যে কোন কথায় কি বুঝেছিল, কোন কথার কি মানে করেছিল, ব্যাখ্যা না অপব্যাখ্যা, তা তো বুঝতে পারছেন আপনারা। কথা ছিল কচুরিপানার কাশফুলে বিকল্প শিল্প খোঁজার, তার বদলে এরা যে কম্পিউটারে বিকল্প খুঁজে পাবে, কি ভাবতো বলুন তো। অবশ্য আরেকটা জিনিস ভাবছিলাম, জানেন তো, এগুলো দেখতে দেখতে, কচুরিপানা, কাশফুল, কম্পিউটার সবই তো ক দিয়ে শুরু, ক দিয়েই তো কাজী নেতারা ঠিকই করেছেন। অপরাধের আগা আর গোড়াকে একসঙ্গে জুড়তে এই তদন্তকারীদের যে অনেক দূর হাঁটতে হবে না, সেটা তারা ভবিষ্যৎবাণী করে দিয়েছে। ট্যাব কেলেঙ্কারিতে, দুর্নীতিতে ধরা পড়েছে মালদাতে পরিচিত তৃণমূল কর্মী। আরে আমি তৃণমূল করি, অতএব আমার টাকার হক আছে, টাকা দিতে হবে আমাকে। এই সবই তৃণমূল, এর বাইরে কোনো গল্প নেই। আপনার ট্যাবের টাকা চলে যাচ্ছে বিহারে, বাংলাদেশে। সিসিটিভির দাম 3.5 লক্ষ টাকা। সবাই বলতো কয়লা বালি পাথর টাথর খায়, এখন ট্যাব খাচ্ছে, সিসিটিভি খাচ্ছে। যারা করছে আপনি বলুন, দ্য স্ট্যাটাস অফ দ্য পারসন হু হ্যাভ বিন অ্যারেস্টেড তারা কারা, কিন্তু মেইন যারা রুট তারা কি অ্যারেস্ট হয়েছে? আপনাদের আজকে স্পষ্ট যে আজকে পলিটিক্যাল লিডার থেকে শুরু করে আজকে বিভিন্ন জায়গায় ভিডিও দায়িত্ব অস্বীকার করতে পারে এই টাকাগুলো কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে। দেখুন, লোকাল ট্রেনে আপনারা বিজ্ঞাপন দেখে থাকবেন, জানেন তো। যখন গেছেন নিশ্চয়ই লোকাল ট্রেনে ওঠেন, বিজ্ঞাপন লাগানো থাকে ট্রেনের গায়ে, সেখানে লেখা থাকে নামে মাত্র খরচে মোবাইল চালানো শিখে ঘরে বসে রোজগার করুন। দেখেছেন না? নিশ্চয়ই দেখেছেন। এই চোপড়ার কটেজ ইন্ডাস্ট্রি, এটাই তো
কুটির শিল্প দেখে মনে হচ্ছে এটারও একটা প্রয়োজন আছে, বুঝলেন তো, প্রচার করা। সুদক্ষ প্রশিক্ষকের কাছে সাইবার প্রতারণা শিখে ঘরে বসে প্রাইভেট প্র্যাকটিস করুন। দিতেই পারেন এরা, যে এক্সপার্টাইজ গ্রো করেছেন, সরকার ঘর ফাঁক করে দিচ্ছেন, তো এটা তো কোন ছাড়। আগে বিলেত থেকে ডাক্তারি ব্যারিস্টারি পড়ে এসে দেশে প্র্যাকটিস করতো বাঙালি, এখন দেখছি ভিন রাজ্য থেকে সাইবার জালিয়াতির কোর্স করে এসে রাজ্যে বসে প্র্যাকটিস চলছে। আর শুধু কি বাংলা ছেড়ে বাইরে থেকে প্রশিক্ষণ নিয়ে এসে জালিয়াতি করছে? সেজন্যই তো বললাম যে ওপার বাংলার ছেলেরাও আমাদের বাংলার পুরসভায় এসে ঠিকাদারি করছে। কি সুন্দর বন্দোবস্ত, কারোর কত সমস্যা নেই। গতকালই রাজ্য আর ঝাড়খণ্ডের 17টা জায়গায়, এ রাজ্যের আর ঝাড়খণ্ডের, ইডি হানা দিয়েছিল। অনুপ্রবেশ, নারী পাচার, বেআইনি আর্থিক লেনদেন, এরকম সব বিভিন্ন বিষয় নিয়ে তথ্য ছিল ইডির কাছে, তাই জন্যই তারা হানা ঠানা দিয়েছিল। এবার তারা বিবৃতি দিয়ে জানিয়েছে যে এই হানায় 17 জায়গায় হানা দিয়ে 2 জন বাংলাদেশি নাগরিক আর 2 জন ভারতীয় নাগরিককে তারা গ্রেফতার করেছে। সমান সমান, কিন্তু খেয়াল করে দেখুন, এদেশ বাংলাদেশ সমান সমান। এই ধৃত বাংলাদেশিদের নাম হচ্ছে রনি মণ্ডল আর সামির চৌধুরী। তাদের কাছ থেকে ভুয়ো আধার কার্ড, ফাঁকা আধার কার্ডের প্রোফর্মা, ভুয়ো পাসপোর্ট, অবৈধ অস্ত্র, প্রচুর স্থাবর সম্পত্তির নথি, মানে এখানে তারা সম্পত্তি বানিয়েছে আর কি, নগদ, গয়না সব উদ্ধার হয়েছে। এর মধ্যে রনি মণ্ডল ব্যারাকপুর পুরসভার ঠিকাদার। এবার প্রশ্ন হচ্ছে, একজন বাংলাদেশের নাগরিক পশ্চিমবঙ্গের পুরসভায় ঠিকাদারি করছিল, কাগজপত্র না দেখেই ঠিকাদারির অনুমতি দেয় পুরসভা, নাকি গোটা বিষয়টা জাল এমনভাবে করা হয়েছে, পরিচয়পত্র, কাগজপত্র দেখে কিছু ধরার জো নেই? তাহলে তো আরও ভয়ের বিষয়। আরও কজন কোথায় এভাবে ঢুকে বসে আছেন, সহজে তো ধরাই পড়বেন না। আর শুধু কি তাই, বিকল্প কর্মসংস্থানও তো রয়েছে। শালিমারের মানিক হালদার আর মুকুল সরকারকেই দেখুন না, মানিক এয়ার কন্ডিশন সারাই করতো, সেই সুবাদে বিভিন্ন IVF সেন্টার, মানে ইনফার্টিলিটি সেন্টার আর হাসপাতালে তার যাতায়াত ছিল। সেখানে দেখেছিল সে যে সন্তানহীন দম্পতিদের জ্বালা কতটা, কীরকম তারা মরিয়া হয়ে ওঠেন। এবার সেই জ্বালা জোড়াতে তারা এই সমস্ত IVF ক্লিনিকগুলোতে এসে হাজির হন, লাখ লাখ টাকা খরচ করেন। কেউ কেউ সাফল্য পান, মনে শান্তি আসে, কারোর ক্ষেত্রে সেটাও হয় না। এবার এই সেই জ্বালা জোড়াতেই কিনা জানি না, এই দুজন মিলে খানিকটা হয়তো সমাজ সেবার, খানিকটা ভেবেছিল একটু রোজগার টোজগার হয়ে যাবে, তাই জন্য তারা যৌথ উদ্যোগে শিশু যোগানের ব্যবসাটা শুরু করে। তারপর কি করেছে জানেন? 2.5 বছরে 50টারও বেশি শিশু বিক্রি করেছে এই দুজনে মিলে। সোশ্যাল মিডিয়ার পেজে বিজ্ঞাপনও দেওয়া হতো, কেউ আগ্রহী হলে তার সাথে যোগাযোগ করা হতো, আর তারপর বিহার, ঝাড়খণ্ড থেকে বাচ্চা এনে এখানে বিক্রি করা হতো। বুঝতে পারছেন, সেই প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক। এই বাচ্চাদের নির্দিষ্ট দর ছিল, এক একটা শিশুর দাম উঠত 3 থেকে 9 লক্ষ টাকা। ভাবুন, দাম বলছি, দর। বাচ্চা শিশু সন্তানের কদর আর দর দুটোই আবার বেশি। প্রথমে চূড়ান্ত দরের অর্ধেক নগদে, আবার অ্যাডভান্স সেটা দিতে হতো, জানেন তো। তারপর অর্ডার পেলে বিহার থেকে বাচ্চা এনে ইচ্ছুক ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হতো। এবার ভাবতে পারেন যে এখানে এরকম বাচ্চা পেতই বা কোথায়, এত বাচ্চা কোত্থেকে আসে? বিহারে নাকি অবৈধ এরকম অনেক নার্সিংহোম রয়েছে যেখানে এই অনিচ্ছুক মাতৃত্ব থেকে মেয়েদের মুক্তি দেওয়া হয়, এটাই তাদের স্পেশালিটি। এবার সেখান থেকেই বাচ্চা কেনা হতো। এই করে ওই মানিক হালদার প্রায় কোটিপতি হয়ে উঠেছে মশাই, অনেক টাকা সম্পত্তি করেছে। কলকাতা শহরে একাধিক বাড়ি, গাড়ি সব রয়েছে। শেষ পর্যন্ত CIDর 2 অফিসার স্বামী স্ত্রী সেজে বাচ্চা কেনার ছলেই মানিক হালদার আর মুকুল সরকারকে ধরেছে। তাদের ব্যাংক অ্যাকাউন্ট চেক করা হচ্ছে এখন, তাতেই দেখা হবে যে কে কে টাকা দিয়েছে। তাহলে বোঝা যাবে যারা টাকা দিয়েছে তার মানে তারা ওই বাচ্চা কিনেছে, তাদের একটা লিস্ট করতে পারবেন, হদিশ পাবেন তদন্তকারীরা। আর কোথা থেকে বাচ্চা এসছে তার হদিশ পেতে বিহারেও তদন্তকারীরা যাবেন। কিন্তু CID তদন্তকারী যেটা ভাবাচ্ছে এই মুহূর্তে, যে এই এত বড় চক্র এতদিন ধরে চলতো ফেসবুকের মাধ্যমে, এর সঙ্গে কোনো প্রভাবশালী যুক্ত নেই, তাই সেই অ্যাঙ্গেলেও বা সেই দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। দেখুন, যে দুটো বিজনেস মডেল দেখলাম বা দেখালাম আপনাদের,
সেগুলো কিন্তু কর্মসংস্থানের পক্ষে আর যাই হোক খারাপ নয়, কিন্তু যাই বলুন মানতে হবে, কিন্তু একটা সমস্যা রয়েছে। দুটো ক্ষেত্রে এই রাজ্যের ক্যাপিটাল লস হচ্ছে, আর্থিক ক্ষতি। রাজ্যের ছাত্রদের যদি ট্যাবের টাকা চুরি যায় তাহলে তো রাজ্যের মূলধনের ক্ষতি বটেই, কারণ রাজ্যের কোষাগার তহবিলে শুধু ফুটো হচ্ছে না, ভোট ব্যাংকেও তো লিকেজ হচ্ছে, তাই না? তারপর যারা ওই ভিন রাজ্য থেকে সাইবার প্রতারণা শিখে এসে এখানে প্র্যাকটিস করছে, তারা তো আবার ডার্ক ওয়েবের ব্যবহারও শিখে আসতে পারে। শিখে এসে এখানে যদি সন্ত্রাসবাদী জঙ্গি গোষ্ঠীর স্লিপিং সেল হিসেবে ঘাপটি মেরে বসে থাকে তাহলে কী হবে? তাহলে তো জাতীয় নিরাপত্তার সমস্যা। আর তারপর ধরুন এরা হয়তো এমন এক্সপার্ট হয়ে উঠলো, ওই যেখানে তারা শীত কাটছে অর্থাৎ সরকারি পোর্টাল, সেখান থেকে তো আবার আপনার আমার বিভিন্ন তথ্যও তারা হাত করে ফেলতে পারে। সেগুলো ওই ডার্ক ওয়েবে বা বিভিন্ন জায়গায় তারা বিক্রি করতে পারে। আজকাল এগুলোর প্রচুর দাম, জানেন তো, এগুলোর বিরাট চাহিদা। এই এখন এই ডেটা বিক্রি একটা বড় ব্যবসা। এই যে ব্যবসা বললাম, এই শীত কাটা তার থেকে বড় ব্যবসা। এবার এর কারণ হচ্ছে দুটো, এটা বিভিন্ন কারণে বিভিন্ন সংস্থা চায়। আবার এরকমও হতে পারে যে ওই তথ্য প্রমাণ সব হাতে নিয়ে আপনার সব কিছু মানে তথ্য তালাশগুলো হাতে যে মধ্যে পেয়ে গেল, এবার আপনার ঘরেও শীত কাটলো, কোনোটারই তো নিশ্চয়তা নেই। এবার দ্বিতীয়টা দেখুন, কর্মসংস্থান অর্থাৎ দ্বিতীয় কর্মসংস্থান, যাতে শিশু পাচার যার কথা বললাম, তাতেও তো আমাদের ক্যাপিটাল লস হচ্ছে। প্রথমত রাজ্যের নিঃসন্তান দম্পতি সন্তান পাচ্ছে, এটা একদম ঠিক, টাকা তো চলে যাচ্ছে বিহারে। আর দ্বিতীয়ত বিহারের সন্তান পাচার করতে কখন এই দুষ্টচক্র মানে করতে 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 বেড়ে গেছে। এবার বাড়বে তো, সংখ্যায় বাড়বে, আড়ে বহরে বাড়বে, লোভও তো বাড়বে। লোভ বেড়ে গেলে কী হবে? তখন তো আমাদের রাজ্যের বাচ্চাগুলোর ওপর নজর দেবে। মানে পুলিশ আর সিআইডি শুধু অপরাধ নির্মূল করার জন্য লড়ছে না, রাজ্যের অর্থ আর স্বার্থ রক্ষার জন্যও লড়ছে। এই যে দেখুন না, কেন্দ্রের টাকায় যখন আবাস হয়েছে তখন এত কড়াকড়ি ছিল, মানে কত দিকে সিআইডি লড়বে আমি শুধু সেইটা ভাবছি। এই যখন কেন্দ্র টাকা দিত তখন কত অট্টালিকার মালিক তারা আবাসের তালিকায় নাম লিখিয়ে ফেলেছিলেন, বাড়ি হয়ে টাকাও পেয়ে গেছিলেন। জেলায় জেলায় সেই কেলেঙ্কারির পর্দাফাশ তো আমরাই করেছি, আপনাদের মনে আছে? কত কত ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। পাশেই বিরাট বাড়ি, অট্টালিকা, কিন্তু তিনি নাকি সর্বহারা, মাথার ওপর ছাদ নেই, আবার এই আবাস প্রকল্পের টাকা পয়সা নিয়ে বাড়ি তৈরি করছেন। কিন্তু এই বাংলা আবাস প্রকল্পের ক্ষেত্রে দেখুন, একটা টাকাও যাতে বেহাত না হয় সেটা দেখতে কত রকম সতর্কতা। প্রথমে তো আগাম প্রচার, তারপর যখন তালিকাটা তৈরি হচ্ছে, এখনও টাকা দেওয়া হয়নি, তার আগেই দক্ষিণ দিনাজপুরে জেলা শাসক আর পুলিশ সুপার নিজেরা ঘুরে ঘুরে দেখছেন তালিকায় যাদের নাম উঠেছে এরা ঠিকঠাক লোক তো, নাকি তালিকাতেই জল রয়েছে। আরামবাগে আবাসে নাম ওঠা মানুষের বাড়ি বাড়ি গেছেন পঞ্চায়েত আর গ্রামোন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার, মানে মন্ত্রী অফিসার কেউ বাদ নেই। পূর্ব বর্ধমানের মসজিদপুর পঞ্চায়েতের প্রধান মুন্সি মান্ডি আবার স্বেচ্ছায় আবাসের তালিকার থেকে নাম কাটিয়েছেন, মানে নামটা উঠে গেছিল কিন্তু হ্যাঁ তিনি নামটা কাটিয়েছেন। এবার আবাসের তালিকায় তার নাম ওঠার কথা নাও, সেটা ঠিকঠাকভাবে ওঠেনি, সেটা তো স্থানীয় বিডিও বাজিয়ে বলতে পারবেন। কিন্তু মুন্সি মান্ডি যেটা বলেছেন, তিনি বলেছেন যে আগে বাকিরা পাক, তারপর তিনি নেবেন। এবার হ্যাঁ, প্রশাসনের আমলা, মন্ত্রী, শাসক দলের জনপ্রতিনিধি সকলেই তো দুর্নীতি আর অনিয়ম রুখতে প্রবল তৎপরতা দেখাচ্ছেন, আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যেটা এখন দেখাচ্ছেন সেটা আগে দেখিয়েছেন কি? রাজ্যের টাকায় আবাস যোজনা, তাই কি এই বাড়তি সতর্কতা? নাকি এই আবাস যোজনায় 2026-এ বিধানসভা ভোটের সেরা বাজি হতে চলেছে শাসক দলের জন্য? ভাবছেন তো, আরে লক্ষ্মীর ভাণ্ডার তো আছে, লক্ষ্মীর ভাণ্ডারই তো সেরা বাজি। সেরা বাজি ঠিক, কিন্তু শেষ ভোটের আগে সেই সেরা বাজিতেও তো আবার ডবল চমক জোগাড় করতে হয়েছিল, মনে আছে আপনাদের? 500 টাকা ডবল হয়ে 1000 হয়েছিল। এবার এখন তার মানে ওই আগের চমকে চলছিল না, চমক বাড়াতে হয়েছে।
এবার তো সেই চমকটাও হজম হয়ে গেছে, লোকের অভ্যেস হয়ে গেছে। এবার যদি সামনের বার আরেকটা চমক দিতে হয়, তার জন্য তো ভাঁড়ারের স্বাস্থ্য ফেরাতে লাগবে, সেখানে তো ভাঁড়ারের অবস্থা খারাপ। এবার সেইটা আবার আরও একটা ব্যাপার আছে, শুধু চমক দিলে চলবে না, তখন তো এখনকার 3 গুণ চমক দেখাতে হবে। কারণ বিজেপি ইতিমধ্যেই তো 3 গুণ মানে 3000 টাকার অন্নপূর্ণা ভাণ্ডারের প্রতিশ্রুতি দিয়ে বসে আছে। মানে ওভারট্রাম্প করতে গেলে মিনিমাম 3500 টাকার দর হাঁকতে হবে, মানে তুমি প্রতিশ্রুতি দিতে হবে। বিরাট চাপের ব্যাপার এই টানাটানির বাজারে। ফলে এখন রাজ্য সরকারকেও বিকল্প রাস্তা দেখতে হচ্ছে, সবাই বিকল্প খুঁজছে, জানেন তো, এটাই অসাধারণ লাগছে, রাজা প্রজা সবাই। এবার রাজ্য সরকার যদি এই সফলভাবে আবাস যোজনার বাড়িগুলো দিতে পারে, তাহলে ভোটে কিন্তু তৃণমূল কংগ্রেসই ফের এগিয়ে থাকবে। কারণ বাংলার মানুষ দেওয়ালে পিঠ থেকে না গেলে বদলের পক্ষে রায় দেয় না, আর সেখানে তারা মাথার ওপর ছাদ পাচ্ছে, এটা বিরাট ব্যাপার। গ্রাম বাংলার মানুষজন তারা যদি একবার মানে খুশি হয়ে যায়, তাহলে তো বেশ ফলাফল নিশ্চিত। এবার বাংলার শাসক দল অবশ্য চায় যে আবাস দেওয়ার উদ্যোগটা দেখেই, এখন তো উদ্যোগ শুরু হয়েছে, এটা দেখেই অন্তত মাদারিহাটের মানুষ বদলের পক্ষে রায় দিন। আজ রাজ্যে 6টি কেন্দ্রে উপনির্বাচন হয়েছে, তার মধ্যে কোচবিহারের সিতাই, বাঁকুড়ার তালড্যাংরা, হাড়োয়া, এখানে নৈহাটি, মেদিনীপুর, এগুলো সব কটা নিয়ে এই 5টা আসন নিয়ে তৃণমূল কনফিডেন্ট, সব জেতা সিট। যদিও হাড়োয়ায় আইএসএফ প্রার্থী বিক্ষোভের মুখে পড়েছেন, এজেন্ট মার খেয়েছেন। এবার এটা দেখে কেউ যদি মনে করেন যে কঠিন লড়াই বলে এই সমস্ত হয়েছে, তাদের একটু বাড়তি কল্পনা হতে পারে আর কি। এগুলো হয়ে থাকে আর কি, বেশ অনেক কিছু হয় আর কি, সেইভাবেই হয়তো হয়ে গেছে আর কি। সিতাইয়ে তৃণমূলের এক নেতার হুমকি দেওয়ার ভিডিওটা প্রকাশ্যে এসছে, কিন্তু এগুলো একদম বিচ্ছিন্ন ঘটনা, বিক্ষিপ্ত। এ তো নিরবিচ্ছিন্নভাবে এত বছর ধরে চলছে, এই সমস্ত বিচ্ছিন্ন ঘটনা আর কিছু হয় না। এবার 20শে নভেম্বর সেদিন কিন্তু বোঝা যাবে তৃণমূলের ছক্কাটা বাউন্ডারি পেরোলো না পেরোলো না। কিন্তু মাদারিহাট নিয়ে অনিশ্চয়তা যে রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে, শাসক দলের একটা অনিশ্চয়তা রয়ে গেল, জানেন তো। কারণ ওখানে ভোট ফ্যাক্টর হচ্ছে আদিবাসী আর গোর্খারা। তাই কি ভোটের দিনটা মুখ্যমন্ত্রী দার্জিলিংয়ে কাটালেন? বলবেন তো মাদারিহাট থেকে তো অনেক দূরে ছিলেন, ঠিক, কিন্তু গোর্খাদের খাস তালুক তো ওটাই। দার্জিলিংয়ের চৌরাস্তায় সরস মেলার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী, চিড়িয়াখানায় তুষার চিতার নামকরণ করলেন, আর এদিকে নিচে মাদারিহাটে টান টান উত্তেজনায় ভোট হলো। বিজেপি প্রার্থী রাহুল লোহারকে দফায় দফায় আটকানো হয়েছে, গাড়ি ভাঙচুর হয়েছে। এবার খেয়াল করে দেখুন, মাদারিহাটই কিন্তু ঘটনাচক্রে এইবারের এই 6টা উপনির্বাচনের মধ্যে একমাত্র বিজেপির জেতা আসন, কিন্তু সেখানে এত কিছুর মানে হচ্ছে, মানে এইটাকেও বাইরে রাখতে তৃণমূল রাজি নয়। এবারের উপনির্বাচনে 6-6 করতে তারা মরিয়া। এবার আপনারা বলবেন যে আরে সব নির্বাচন সব আসনে সেখানে তো জেতার জন্য ঝাঁপানো উচিত, ঠিক, কিন্তু যেখানে সরকার গঠনের মরিয়া ভাব নেই, ও এটাতে কি হলো না হলো তাতে কিছু এসে যাবে না, ইতিমধ্যেই তারা এতগুলো মানে যে 6টার মধ্যে 5টায় তাদেরই যেটা সিট, তা সত্ত্বেও 6-6 করার এরকম মরিয়া ভাব কেন? দেখুন, তিলোত্তমা কাণ্ড আর দুর্নীতি ভোটে যে কোনো প্রভাব ফেলেনি, গ্রাম বাংলায় যে এর কোনো প্রভাবই পড়েনি, বাংলার মানুষ যে এখনও শাসক দলের পক্ষেই রয়েছে, এটা বোঝাতেই স্কোর কার্ডটা 6-6 হওয়াটা বোধহয় খুব জরুরি হয়ে গেছে, জানেন তো। নাকি শাসক দলের মনে একটা দুর্ভাবনা রয়েছে, একটা মাদারিহাটও যদি লক্ষ্মীর ভাণ্ডারের মানে ওই পাটা একটা যে রাস্তা সেখানেও পা পিছলে পড়ে, তাহলে তার প্রভাব কি বাকি বিধানসভাতেও পড়তে পারে? পড়বে না তো। মাদারিহাটে যাই বলুন, মরিয়া ভাবটা কিন্তু দিনভর নজর কেড়েছে। আপনারা কন্টিনিউ দেখেছেন, আমি গাড়িতে চলতি গাড়িতে ছিলাম, আর কাঁচও সামনে পড়ে আছে আমার সিটের মধ্যে, কাঁচ আমার, হ্যাঁ অবশ্যই আপনারা এখানে আসুন, আপনাকে আমি দেখাচ্ছি কাঁচ, হয়তো এখানেও, এখানেই দেখুন, এখানেও পাথর আছে, দেখুন এখানেও পাথর আছে, দেখুন আমি ক্যান্ডিডেট,
এখন জানে ওরা যে এখানে মানুষ বিজেপিকে চায়, বিজেপিকে ভোট দেবে। কিছু কাজ করেন নাই, তাই জন্য জনগণ এটাও বিক্ষোভ দেখাচ্ছে, তাই না? কিন্তু এটার মধ্যে টিএমসির কোনো হাত নেই, কিন্তু গাড়ি নিজেরাই ভাঙছে। আমার কি মনে হচ্ছে জানেন, আজকে মাদারিহাটের দিকে উদাস চিত্তে তাকিয়ে রয়েছে নৈহাটি। উপনির্বাচন তো সেখানেও হচ্ছে, জ্বলে ওঠার মশলা তো নৈহাটিতেও ছিল মশাই। সেখানেই তো ও বাম আর অতিবামের জোট হয়েছিল। সেই বাম আর অতিবাম, যে বাম আর অতিবামের দিকে বারবার সাম্প্রতিককালে তৃণমূল তীর ছুঁড়েছে, বলেছে এই যে আরজি কর নিয়ে যে এত আন্দোলন হলো, সব কিছুর পেছনেই নাকি এরা। এই নৈহাটি আসনটা সিপিআইএম তো সিপিআইএমএলকে ছেড়ে দিয়েছিল। নৈহাটিতেই আবার মানে বিতর্ক কিন্তু বিভিন্ন ধরনের হয়েছে। নৈহাটিতেই তৃণমূল প্রার্থী সনদদের সমর্থনে কলকাতা ময়দানকে আমরা রাজনীতিতে জড়িয়ে পড়তে দেখেছি। 3 প্রধানের কর্তা আর আইএফএ সচিব ভোট চেয়ে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিলেন, আর তাই নিয়ে রাজনৈতিক যোগাযোগের মানে ফুটবলকে ব্যবহার করা, এরকম বিভিন্ন অভিযোগ উঠল। কত সমর্থন, কত সমালোচনা হলো। কিন্তু বড় মার বিসর্জনের পর কেউ চোখ তুলেও নৈহাটির দিকে তাকিয়েছে? নৈহাটি কিন্তু আশায় ছিল যে ভোটের দিন তার দিকেই সবাই তাকিয়ে থাকবে, কিন্তু কোথায় কি, প্রচারের সমস্ত আলো মাঝখান থেকে শুষে নিয়ে চলে গেল অর্জুন সিংয়ের ভাটপাড়া। সেখানে আজ ভোটই নেই, কিন্তু প্রাক্তন তৃণমূল পদাধিকারী অশোক সাউ মাঝখান থেকে বেঘরে মারা গেলেন। সাত সকালে এই পালঘাট রোডে চা খাচ্ছিলেন, 3 জন দুষ্কৃতী কোথা থেকে এসে গুলি চালিয়ে চলে গেল। হাসপাতালে নিয়ে গিয়েও বাঁচানো যায়নি তাকে। এবার তৃণমূল বলছে এটা অর্জুন সিংয়ের কাজ, আর অর্জুন সিং বলছেন তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। সাধারণ মানুষ, স্থানীয় মানুষ, তাদের বলাটা কিন্তু খুব ইন্টারেস্টিং। তারা কি বলছেন জানেন? বলছেন এটা খুনের বদলা নিতে খুন। চায়ের দোকানে খুন তৃণমূল নেতা, কে খুন করলো, কেন খুন করলো? নৈহাটির তৃণমূল সাংসদ পার্থ ভৌমিকের আঙুল জেলবন্দি পঙ্কজ সিং এর দিকে। যে মেরেছে সে একটা সময় আমারই দলের এক সহকর্মীকে মার্ডার কেসে জেলে আছে। তার নাম হচ্ছে পঙ্কজ হচ্ছে অর্জুন সিংয়ের খুব ঘনিষ্ঠ লোক। জগদ্দলের তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের আঙুলও পঙ্কজের দিকে। সালাউদ্দিন আনসারির খুন করার পরেই পঙ্কজ অ্যান্ড টিম তারা পালিয়েছিল, অ্যারেস্ট হয়েছিল, বেলে এসে আবার এই ঘটনাটা ঘটিয়েছে। কে এই পঙ্কজ? খুনে জড়িত? 2023-এর নভেম্বরে জগদ্দলে খুন হয় ভিকি যাদব নামে এক তরুণ। 2021-এর মে মাসে আকাশ যাদব খুন মামলায় সাক্ষী ছিল ভিকি খুনে মূল অভিযুক্ত এই পঙ্কজ সিং। তবে নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের ভাই প্রদীপ সাউয়ের দাবিতে উঠে আসছে অন্য এক আকাশের যোগ। 2020 নভেম্বরে পিটিয়ে খুন আকাশ প্রসাদ নামে এক তরুণ। আকাশ প্রসাদ খুনে অন্যতম অভিযুক্ত তৃণমূল নেতা অশোক সাউ। সে সময় তৃণমূলের ওয়ার্ড কমিটির সভাপতি ছিলেন অশোক। 2023-এর ফেব্রুয়ারিতে অশোকের ওপর হামলা চালায় আকাশের ভাই সুজল। পুলিশের কাছে সুজল স্বীকার করে খুন করতেই হামলা করেছিল। 1.5 বছর পর জামিনে মুক্ত সুজল রায় ফের হামলা চালিয়েছে দাবি নিহতের ভাইয়ের। ওইখানেই থাকে সুজল আছে, সুজল প্রসাদ আছে, সুজল পাসওয়ান আছে, সাহিল আছে, কারণ আছে, অনেক কারণ আছে। টাকা ইনকম আছে, থানায় ওই ভাটপাড়া এই থানা ইনকম আছে তো। তবে কি আকাশ যাদব খুনেরই বদলা? ইঙ্গিত পুলিশ কমিশনারের কথাতেও। অশোক শাহ উপরে ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। ভাইদের কাজ দাবি ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং এরও। কিছুদিন আগে আকাশ বলে একটা গুন্ডাকে এই লোহাচোর যে সোমনাথ শ্যাম আছে তার রাইট হ্যান্ডকে মেরেছিল, আবার তৃণমূলই করে পিটিয়ে মেরে দিয়েছিল। তাদের ভাইরাই মার্ডারটা করেছে। এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, মানে গোষ্ঠীদ্বন্দ্বকে বন্ধু দ্বন্দ্ব। দ্রুত রহস্যের সমাধান হবে দাবি পুলিশের। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। বাট আমাদের পূর্ণ দৃঢ় বিশ্বাস আমরা খুব তাড়াতাড়ি এই ঘটনায় কিনারা করতে পারি। তবে সে না হয় হবে, কিন্তু এই গোলাগুলি বোমাবাজি থামবে কবে? মনে পড়ে যাচ্ছে জানেন তো, পাঠান অলস আড্ডাবাজ, যেমন তার গায়ের জোর, স্বভাব তেমনই শান্ত।
এটা দেশে বিদেশে উপন্যাসে লিখে গিয়েছেন সৈয়দ মুজতবা আলী। মাঝে মাঝে মনে পড়ে যায়, তাই সেখানে লেখা আছে, তবে বেঈমান বললে পাঠানের রক্ত নাকি ওই খাইবার পাশের উষ্ণতাকেও ছাপিয়ে যায়, আর ভাইয়ের খুনের বদলা নিতে পাঠান রক্ত ঝরাতে পারে। শান্ত মনে হাত গুনে মানে কর গুনে হিসেব করে কটা খুন তাকে করতে হবে, এবং তারপর বংশ পরম্পরায় সেই বদলার ধারাবাহিকতা বজায় থাকে। দেখুন, মুজতবা আলী 1974 ঢাকায় মারা গেছেন। আজকের এই ব্যারাকপুর শিল্পাঞ্চল যদি তিনি দেখতেন না, আমি নিশ্চিত এই কাবুল নিয়ে একটু নস্টালজিক ফের হয়ে যেতেন, মনে পড়ে যেত তার কি লিখেছিলেন, কোথাকার মানুষজনকে নিয়ে লিখেছিলেন, কার কথা লিখেছিলেন। দেখুন, পাঠানের সততা আর সারল্য সেটা নাই থাকুক, বদলার রাজনীতিটা তো এই বর্তমানে পুরো মাত্রায় রয়েছে। অর্জুন সিং তো হেরে গেছেন, ব্যারাকপুরের মানুষ তার মানে শাসক দলের উন্নয়ন প্রতিশ্রুতি যজ্ঞে ঘি ঢেলেছেন, কিন্তু শান্তি না ফিরলে উন্নয়ন সম্ভব? আর শান্তি ফেরানো তো প্রশাসনের দায়িত্ব, সরকার তো শাসক দলের। অথচ আজকের খুনের জন্য অবলীলায় অর্জুন সিংকে দায়ী করছেন তৃণমূলের সব নেতা। এটাও তো আপনারা বলবেন, আরে রাজনৈতিক ইকুয়েশন অনুযায়ী এটাই তো স্বাভাবিক। তাও ঠিক, কিন্তু অর্জুন ভাটপাড়ায় আইন শৃঙ্খলা পরিস্থিতি একা বিগড়ে দিয়েছেন, এটা মানে তো এটাও বলে ফেলা সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ, যার ফলে এই ভাটপাড়ায় খুনকা বদলা খুনটাই এখন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, জায়গাটার নাম বদলে বদলাপুর রেখে দিলে হয় না? অর্জুন সিং নিজেই গুলি করিয়েছে, তৃণমূল কর্মীকে অর্জুন গুলি করিয়েছে। যেহেতু নৈহাটির ভোট নিয়ে আজকে আমি ব্যস্ত, ওটা ভাটপাড়া বিধানসভার কেন্দ্র, ওটা পরে দেখছো। এটাই তো অর্জুন সিং সেই সুযোগটা নিয়েছে, যেহেতু পুলিশ নৈহাটি ইলেকশন করতে শান্তি রক্ষা করতে চলে আসবে, এই ফাঁকা সময়টাকে অর্জুন সিং কাজে লাগিয়েছে। ভাটপাড়ায় যেটা হয়েছে সেটা সম্পূর্ণভাবে বিজেপির আক্রমণে তৃণমূল কর্মী খুন। কারণ নৈহাটি কেন্দ্র বিজেপি হারতে চলেছে, এই যে হারতে চলেছে, এই মরিয়া হয়ে ওদের ভরসা হচ্ছে কেবল ওই বোমা, গুলি, হিংসা, রক্তপাত, সেই কাজগুলো করেছে। এই উত্তেজনা তো ওখানে কে করে, তারা কারা, এই প্রত্যেকটি নাম বহু চর্চিত, গোটা এলাকার মানুষ জানেন, বাংলার মানুষ জানেন ওখানে কে করে এসব। খুব গর্ব অনুভব করি যে আমি বুথটায় ভোট দিই, সেই বুথটা নির্বাচন কমিশন মডেল বুথ করে। তার মানে এখানকার কালচার এটার মাধ্যমে বোঝা যায়। আর আমি যাকে হারিয়েছিলাম সেই সাংসদের বুথ সবসময় হাই অ্যালার্ট, ওখানেও তার কালচার বোঝা যায়। ভাবুন, কুণাল ঘোষের কথা শুনে ভাবছিলাম, উনি বললেন যে নৈহাটিতে হেরে যাবে বুঝে মরিয়া বিজেপি এই সমস্ত কাণ্ড কারখানা ঘটিয়েছে। রাজনীতিতে কোনো কিছুই অসম্ভব নয়, এবং রাজনীতিকদের ব্যাপার সেবার রাজনীতিকরাই ভালো বোঝেন। শুধু এইটাই ভাবনা যে ওই ওখানকার হতাশাটা ভাটপাড়ায় এসে কেন সেখানে খুনোখুনিতে পরিণত হবে। ভাটপাড়ায় খুনের বদলা খুন হচ্ছে, আর হুগলির রিষড়ায় মায়ের গায়ে হাত তোলার বদলা নিতে গুলি চলছে। গতকাল রাতে বাকখাল এলাকায় পরিবহন ব্যবসায়ী শামসুদ্দিনের মাথায় গুলি লাগে, হাসপাতালে গুলি বার করা হয়েছে। শামসুদ্দিন আশঙ্কাজনক। এবার এই অবধি ওই কোথাও গিয়ে আপনারা দেখবেন যে মনে হবে যে এ তো মনে হচ্ছে ডিটো ওই ওখানে ভাটপাড়ারই কার্বন কপি হতে চলেছে এই হুগলি। কিন্তু অভিযুক্ত যে সে রঞ্জন যাদবকে দেখছিলাম, জানেন তো, নির্বিকার ভঙ্গি, লম্বা গোঁফ আছে দুটো, মাঝে মধ্যে তা দিচ্ছে, আর দিতে দিতে বলছে শামসুদ্দিন তার মাকে মেরেছিল, তাই শামসুদ্দিনকে এসে গুলি করেছে। আর শুধু তাই নয়, সে একদম মানে নিজেকে একদম বিরাট অন্য স্তরে নিয়ে গিয়ে দাবি করছে কি জানেন, সে তৃণমূল করে। শামসুদ্দিনকে গুলি করলে কেন ভাই? শামসুদ্দিনকে গুলি করলে কেন? দুটো ভাই মিলে আমার মাকে খেলিয়েছিল তাই জন্য। আচ্ছা, তোমার কি এর আগে গন্ডগোল হয়েছিল? হ্যাঁ, ও গন্ডগোল করেছিল, নিজের অফিসের কাছে থেকে আমাকে বেশি করে। আচ্ছা, বলছি তুমি কি বজরং দলের সাথে যুক্ত? না না, আমি টিএমসি করি। টিএমসি করো? আর্মসটা কোথা দিয়ে পেলে? আর্মসটা কোথা দিয়ে পেলে? কিনেছিলে? না না, আমাকে প্রীত পান্ডে দিয়েছিল। হ্যাঁ, প্রীত পান্ডে। আচ্ছা,
আর আর্মস আছে নাকি, অন্য আর্মস আছে নাকি? আর বজরং দলের গুট তো আছে, কিন্তু হাত ওদেরই আছে, তৃণমূলের লোকেদের হাত আছে, ওদেরই হাত আছে। ও এখন তৃণমূল করছে ঠিক আছে, কিন্তু ও সব তৃণমূলের ভাষা ধরে না, ওরাও বজরং দলেরই ভাষা বলে। হ্যাঁ, অ্যারেস্ট হয়েছিল 2023 ডিসেম্বরে অ্যারেস্ট হয়েছিল। এখন মানে কেউ না কেউ ব্যাকিং আছে, না ব্যাকিং থাকলে আশ্র কোথায় থেকে পাবে, অত সাহস কি করে পেয়ে গেল, এই তো মতলব কি আছে। আমার আছে যে ওর পিছনে কে কে আছে, এটা আমি সিবিআই যাঞ্চ করাতে চাই। সারা পশ্চিমবঙ্গ জুড়ে যত দুষ্কৃতিমূলক ঘটনা হয়, যারা দুষ্কৃতিমূলক ঘটনা করে সবাই প্রত্যক্ষভাবে বা পরোক্ষভাবে তৃণমূল কংগ্রেসের মদতপুষ্ট দুষ্কৃতি। পুলিশ প্রশাসন বুঝবে। আসলে সবাই এখন তৃণমূলটা এত বেশি পশ্চিমবঙ্গে যে সমাজের সব জায়গাতেই যে তৃণমূল 99.99% ভালো জিনিসও যেমন তৃণমূল, তেমনি এইগুলোকে তৃণমূল বা রাজনৈতিক দল বলে বিচার করা ঠিক না। কেউ যদি কোনো সামাজিক অপরাধ করে থাকে সেটা প্রাথমিক পরিচয় সেটা দিয়ে হবে। এখন তারপরে কে কি বিভ্রান্ত করার জন্য বলছে তাদের ব্যাপার। অভিযুক্ত যে সে প্রকাশ্যে বলছে আমি তো তৃণমূল, ফলে গুলি বোমা বন্দুকের কারবার করাটা আমার কাজের মধ্যে পড়ে। পুলিশ সব জানে, আমাকে প্রশ্রয় দেয়, আমি তৃণমূলের নেতারা তাদের প্রশ্রয় আছে, আমার মাথার উপরে তাদের হাত আছে। প্রকাশ্যে অভিযুক্ত তৃণমূল বলে গর্ব করে ঘোষণা করছেন, এটাই তৃণমূলের চেহারা। দেখুন ইদানিং অনেকগুলো কথাবার্তা বেরিয়েছে না, তার মধ্যে একটা হচ্ছে কুল। এই ছেলেটাকে দেখছিলাম, আমি তো সুপার কুল। কোত্থেকে অস্ত্র পেয়েছে, কোন পার্টি করে, আর কটা অস্ত্র কার কাছে আছে সব বলে দিচ্ছে। এটা আগে এরকম ভাবতে পারতেন? এরকম ডেসপারেশন, এরকম দাপট। আসলে বেশ কিছু জিনিস যেগুলো আগে ছিল এখন চোখে পড়ে না, আবার যেগুলো এখন আছে সেগুলো আগে চোখে পড়তো না। একটা সময় যেরকম ছিল যে ওই শীতকাল হলেই আমরা দেখতাম যে আমাদের মা মাসিরা সবাই উল বুনতে বসতেন। এবার উল বুনতে যারা জানেন তারা জানেন যে একটা মন্ত্র আছে, এটা ওই সোজা আর উল্টো, সোজার পাশাপাশি উল্টো বোনাটাও জরুরি। আমরা সেই উল বোনার শিক্ষা কাজে লাগিয়ে এতক্ষণ সোজা বুনছিলাম, তো এবার একটু উল্টো বুনছি। এই যে বাংলায় প্রতারণা, শ্যুট আউট, এই সবই কি বিচ্ছিন্ন ঘটনা নাকি পরিবেশ পরিস্থিতিটাই এই ধরনের ঘটনা ঘটার একটা অনুকূল পরিবেশ তৈরি করে দিয়েছে? খেয়াল করে দেখুন তো, তিলোত্তমার ধর্ষণ আর খুনের ঘটনা সামনে আসার পর ঠিক এরকমই একটা প্রশ্ন কিন্তু উঠেছিল। অনেকেই জানতে চেয়েছিলেন যে সরকারি হাসপাতালে কর্তব্যরত ডাক্তারের ধর্ষণ আর খুন কি সত্যি বিচ্ছিন্ন ঘটনা, নাকি এই ধরনের ঘটনা ঘটার পরিবেশটা তৈরি হয়ে গেছিল? জুনিয়র ডাক্তাররা যারা আন্দোলন শুরু করেছিলেন তারা কিন্তু বলেছিলেন সরকারি হাসপাতালে কীভাবে থ্রেট কালচার চলে। দেখুন ডাক্তার তো তারা যে জীবাণু চিনতে ভুল করেননি, আজকেও তো সেটাই আমরা প্রমাণ পাচ্ছি চারপাশে। আর থ্রেট কালচারের লেটেস্ট জীবাণুটা কোথা থেকে পাওয়া গেছে জানেন? অবাক হয়ে যাবেন। স্কুলে, পাঁশকুড়ার একটা স্কুলের এক ছাত্র আর ছাত্রীর মধ্যে ঝগড়া হয়েছে। দুজনের কোন ক্লাসে পড়ে জানেন? ক্লাস 6। বয়স কত? 12। সেই 12 বছরের ছাত্রটা কি ওই সহপাঠিনী ছাত্রীকে বলেছে বেশি বাড়াবাড়ি করলে আরজিকর করে দেবো, দরকারে মেয়েটাকে নাকি ছুরি দিয়ে মেরে দেবে বলে শাসিয়েছে। ভাবুন তো কোথায় গেছে ব্যাপারটা। একটা ক্লাস 6-এর ছাত্র এই কথাগুলো শুনলো, বুঝলো কি করে? 12 বছরের একটা ছেলের মাথায় এই ধরনের অপরাধ প্রবণ মানসিকতাটা এলো কোত্থেকে? পরিবেশ পরিস্থিতি কি দায়ী? তার পরের গল্পটা শুনলে না আপনারা বুঝতে পারবেন যে ব্যাপারটা আরও কত গভীর। ওই যে ছাত্রছাত্রীর মধ্যে গণ্ডগোলটা হলো, সেটা স্কুলের শিক্ষকরা মিটিয়ে দিয়েছিলেন। তাদের যেরকম কাজ তারা সেটা করেছেন, ছাত্রকে বকাঝকা করেছেন। এবার এই অপরাধে ওই ছাত্রের পরিবার নাকি আজকে স্কুলে চড়াও হয়েছে, শিক্ষকদের হুমকি দিয়েছে বলে অভিযোগ। তাহলে ভাবতে পারছেন আরজিকরের জীবাণু পাঁশকুড়ায় পৌঁছলো কিভাবে? এটা ভাবার আগে এটা ভাববেন না এই ছেলেটির পরিবারে সেটা ঢুকলো কোথা থেকে। পরিবেশ, পরিস্থিতি, সমাজ, পরিবার সবাইকে একটু কাল্টিভেট করে দেখতে হবে, জানেন তো। ওই সে বলছিলাম ভুবন অতি বেদরা বালক,
সেটা তার মাসি শেখাননি। পাঁশকুড়ার ছেলেটা যা করেছে সেটা যে কত বড় অপরাধ সেটাও তো তার পরিবার শেখালো না। এবার চ্যারিটি বিগিনস অ্যাট হোম, শিক্ষার শুরু তো বাড়ির থেকেই। এই ছেলেটা বাড়ির থেকে যা শিখলো, তারপর ভবিষ্যতে আমরা আর থ্রেট কালচার নিয়ে আলোচনা করে কোনো লাভ হবে বলুন তো?